১-৬ শহরে ফিরে যান জু জিনের পটভূমি। তবে লু ফেং সিলভার মুন উলফের ট্র্যাকিং, হত্যা, ব্যবচ্ছেদ এবং উপকরণ ফিরিয়ে আনার জন্য দায়ী ছিল। সে নিজেই সব করেছে, গাও ফেং হেসে বলল। সুতরাং লু ফেং সর্বোচ্চ পরিমাণ দাবি করতে পারে ৮-০। বাকিদের জন্য ২-০। আমরা এটিকে আমাদের ৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করব। এটা ছিল ফাইটার স্কোয়াডের নিয়ম। একজন মানুষ সব কাজ করলেও তাকে একটু একটু করে অন্য সবাইকে দিতে হয়। সাধারণত কমান্ডার স্তরের দানবদের হত্যা করার সময় যে ব্যক্তি বেশিরভাগ কাজ করে সে সর্বাধিক ৬-০ পেতে পারে। এই ক্ষেত্রে যেখানে লু ফেং সমস্ত কাজ করেছেন তিনি সর্বাধিক ৮-০ পেতে পারেন। লু ফেং, এইবার আপনার উপার্জন সম্ভবত গত ১০ বছরে আমি যে পরিমাণ উপার্জন করেছি তার থেকে বেশি। চেন গু চিৎকার করে বলতে পারল না। আজ রাতে আপনি আমাদের সবার সাথে ভালো আচরণ করবেন। হ্যাঁ, আপনি ভালো। এই ধনী ব্যক্তিকে পালভারাইজ করুন। ওয়েই টাই এবং ওয়েই কিংকে অনুসরণ করেছেন। এমনকি টাইগার ফ্যাং স্কোয়াডের ঝাং জেহু মাত্র ২ বছরের কঠোর পরিশ্রম থেকে ১০০ মিলিয়ন আয় করেছেন। আর সেই ২ বছরে ঝাং জেহু তার শীর্ষে। আগে তিনি আরও কম অর্থ উপার্জন করেছিলেন। অন্য কথায়, ঝাং জেহু সম্ভবত এই সমস্ত বছরের কাজ থেকে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন উপার্জন করেছেন। লু ফেং এর জন্য শুধু এই একবার তাকে ধনী করেছে। যাই হোক, শুধু যে কেউ শিকারী হত্যা করতে পারে না। স্বাভাবিকভাবেই লু ফেংয়ের ক্ষমতা দিয়ে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। যোদ্ধাদের বৃত্তের শক্তিই সবকিছু, এবং যাদের অর্থ আছে তারা সাধারণত আশ্চর্যজনক হয়। অবশ্যই, আমি কিভাবে পারতাম না? আমি HR অ্যালায়েন্স মার্কেটের সবার সাথে আচরণ করব। লু ফেং হেসে উঠল। আমি প্রথমে টাকা ভাগ করে আপনার প্রতিটি অ্যাকাউন্টে পাঠাব। গাও ফেং হাসতে হাসতে বলল। সবার সামনে তিনি আগে থেকে পাওয়া টাকা একে একে ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যদের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। স্কোয়াডের প্রত্যেকেই তাদের পাবলিক অ্যাকাউন্টের জন্য একে অপরের ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড জানে। সাধারণত তারা টাকা পাওয়ার সাথে সাথেই ভাগ করে দেয়। একই দিনের বিকেলে লু ফেং এবং অন্যরা একটি ট্রেনে চড়ে বাড়ি ফিরেছিলেন। ট্রেন স্টেশনে প্রবেশ করতে চলেছে। যে গ্রাহকরা নামাচ্ছেন, অনুগ্রহ করে আপনার জিনিসপত্র প্রস্তুত করুন। পুরো ট্রেনের বগি জুড়ে একটি রেকর্ড করা শব্দ বেজে উঠল এবং একটি হুয়া শব্দের সাথে ট্রেনের বগির দরজা খুলে গেল। যাওয়া। গাও ফেং, লু ফেং, ঝাং কে, চেন গু এবং ওয়েই জিয়া ভাইরা সবাই বাইরে চলে গেল। অনেক লোক লু ফেং ট্রেন থেকে বেরিয়েছিলেন এবং ট্রেন স্টেশনে প্রচুর পরিমাণে পর্যটকদের দেখতে পান। ট্রেন স্টেশনের কাচ ভেদ করে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় টন টন ঘনবসতি। একটি সদর দফতরের একটি প্রধান শহরের জনসংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি, তাই কেউ কল্পনা করতে পারেন যে এটি একটি ট্রেন স্টেশনে কতটা প্রাণবন্ত হবে। একে বলে জনপ্রিয়তা, বাষ্পীয় জনপ্রিয়তা। ভাইরা, আমাদের হাতে থাকা অস্ত্রগুলিকে ধন্যবাদ, আমরা আবার জীবিত শহরে ফিরে এসেছি, গাও ফেং কৃতজ্ঞতার সাথে বললেন। আমরা ফিরে এসেছি। একটি মানুষের শহরে ফিরে যান। লু ফেংও ভেতরে ভেতরে চমকে গেল। যদিও তিনি মরুভূমিতে মাত্র ৭-৮ দিন ছিলেন, তা ছিল জনশূন্য, বিধ্বস্ত এবং শূন্য। প্রান্তরের শহরগুলিকে শহর হিসাবেও স্বীকৃতি দেওয়া যায় না। সেখানে প্রচুর পরিমাণে দানব ছিল, তাই লু ফেং এবং অন্যদের তাদের ঘিরে থাকার ভয়ে সবসময় সাবধানে চলাফেরা করতে হতো। শুধু সদর শহর। মানুষের বসবাসের জন্য এগুলোই একমাত্র নিরাপদ জায়গা। সভ্যতার অস্তিত্ব এইসব জায়গা। হেডকোয়ার্টার শহরগুলি মানবতার চূড়ান্ত ভিত্তি। লু ফেংয়ের হৃদয় থেকে একটি চিন্তা উঠেছিল, এটি মানবতার শহরগুলির জন্য যে শক্তিশালী যোদ্ধারা দাঁড়ায়। আমার জন্য, আমি নিয়মিত সৈনিক স্তরের দানব এমনকি নিম্ন স্তরের কমান্ডার স্তরের দানবকে সহজেই হত্যা করতে পারি। যাই হোক, এমনকি অস্ত্র নিয়েও একজন সাধারণ ব্যক্তি একজন কমান্ডার স্তরের দানবের বিরুদ্ধে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে।
দেশগুলো কেন যোদ্ধাদের বিশেষ অধিকার দেয়? কেন সমগ্র বিশ্ব দানব শিকার করতে যোদ্ধাদের উৎসাহিত করে? কারণ যত বেশি দানব শিকার করা হবে, মানব শহরগুলি তত নিরাপদ হবে। হ্যালো, আমি সম্ভবত আজ গভীর রাতে বাড়ি ফিরতে পারব। ছ্যাংকে তার মুখে হাসি নিয়ে তার ফোন ধরেছিল। হ্যাঁ, আমি খুব দীর্ঘ সময় বাড়িতে থাকব, তাই আমি থাকব আমার মহান স্ত্রীকে খুশি করতে নিশ্চিত। কে ভাবতে পারে যে তার হাত হারানো একজনের মুখে এই সময় এমন সৎ, স্বাভাবিক হাসি থাকতে পারে? ভিতরের গভীরে, প্রান্তরে জীবন মৃত্যুর সীমানায় লড়াই করা যোদ্ধারা তাদের পরিবার নিয়ে সর্বদা চিন্তিত। লু ফেংও তার বাড়ির ফোনে ফোন করেছিলেন। ফেং! এই পরিচিত শব্দ শুনে লু ফেংয়ের চোখ অস্বস্তিকর হয়ে উঠল এবং তিনি উত্তর দিলেন, মা, আমি সম্ভবত গভীর রাতে বাড়ি ফিরব, তাই আপনাকে আমার রাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আজ রাতে তার মা স্পষ্টভাবে আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে, তোমার বাবা তোমার ভাইয়ের সাথে বাইরে আছে, আমি তাদের ফোন তুলতে বলবো। কোন দরকার নেই, আমি আজ রাতে ফিরে আসব। লু ফেংয়ের হৃদয় উষ্ণ অনুভূত হয়েছিল। এটি বাড়ি, লু ফেং যে জায়গাটি রক্ষা করে। লু ফেং, যাও HR জোটের বিশেষ ফাইটার অনলি গাড়িতে চড়ো। গাও ফেংকে নির্দেশ দিল। বাকিরা ইতিমধ্যে চলে যেতে শুরু করেছে। আসছে। লু ফেং ফোন কেটে দিল এবং সাথে সাথে অন্যদের সাথে যোগ দিল। তারা একটি ফাইটার এক্সক্লুসিভ পথে চড়েছে। পথের শেষে একটি ছোট এলাকা ছিল, যেখানে ডোজো অফ লিমিটস, থান্ডার ডোজো, HR জোটের বিশেষ গাড়ি এবং এমনকি কিছু আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স তাদের যোদ্ধাদের জন্য অপেক্ষা করছে। তারা লু ফেং এবং অন্যদের বেরিয়ে আসতে দেখে সমস্ত চালকরা উল্লাস করে উঠল। যাও অ্যালায়েন্স মার্কেটে যাও। গাও ফেং এবং অন্যরা সরাসরি অ্যালায়েন্স মার্কেটের গাড়িতে চলে গেল। ঠিক আছে। বড় আরামদায়ক SUVটি স্টার্ট করা হয়েছিল, লক করা হয়েছিল এবং গ্যাসের প্যাডেলের উপর এক ধাপ এগিয়ে চলেছিল। গাড়ির ভিতরে লু ফেং, আমরা শীঘ্রই জোটের বাজারে আসব। লু ফেংয়ের দিকে তাকিয়ে চেন গু হেসে উঠলেন। সম্ভবত গতবারের সেই জুজিন চিকটি এখনও আছে। লু ফেং, এখন যেহেতু আপনি মরুভূমি থেকে ফিরে এসেছেন, আপনি আরও ভালোভাবে আপনার অনুভূতিগুলিকে জুড়ে দিতে পারেন এবং সেই সম্পর্কটি শুরু করতে পারেন। তুমি বিকৃত। গাও ফেংকে ধমক দিয়ে হেসেছিল এবং তারপর লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেং, উপদেশের একটি শব্দ। সেই ছোট্ট মেয়ে জুজিন এত অল্প বয়সে সেই লবিতে বার ম্যানেজার হতে পেরেছিল, তাই সে শুধু কেউ নয়। তার সম্ভবত কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তাই সেদিকে নজর রাখুন। লু ফেং মাথা নাড়ল। তারও একই অনুভূতি ছিল। স্কুলে জুজিন অত্যন্ত স্বাভাবিক ছিল। যাই হোক, অ্যালায়েন্স মার্কেটের লবিতে বারে জুজিনের চারপাশের বাতাস সম্পূর্ণ আলাদা ছিল। যদি আমরা বলি সে অতীতে সম্পূর্ণ লাজুক ছিল, তবে এখন সে উজ্জ্বল আলোর মতো জ্বলছে। আপনি কি ভদ্রমহিলা জুজিনের কথা বলছেন? ড্রাইভারকে অবাক সুরে জিজ্ঞেস করল। আপনি জুজিনকে জানেন? লু ফেং তার দিকে তাকাল। অবশ্যই আমি করি, ড্রাইভার হেসে বলল। আমরা সবসময় অ্যালায়েন্স মার্কেটে যাই, তাই আমরা যারা ভাইয়েরা সেখানে আড্ডা দিতে যাই তারা স্পষ্টতই মহিলা জুজিন সম্পর্কে জানি। যদিও সে খুব সুন্দর না। হে হে, যে তাকে বিয়ে করতে পারে তার জীবন খুব আরামদায়ক হবে। গাও ফেংয়ের মুখ কিছুটা বদলে গেল। আমাকে বলবেন না যে তিনি দেশের জোটের মহান দুইটি পরিবারের একজন, জু পরিবার। হ্যাঁ, অবিকল জু পরিবার। আমি শুনেছি যে দেশে জু পরিবারের মর্যাদা বেশ উঁচু, ড্রাইভার মাথা নেড়ে বলল। এই কথা শুনে লু ফেংও অবাক হয়ে গেল। অ্যালায়েন্সটি আমেরিকা, ইউরোপ ইত্যাদি সুপার ধনী পরিবার এবং কর্পোরেশনগুলির সমন্বয়ে গঠিত। আপনি বলতে পারেন যে সমগ্র বিশ্বের সমস্ত বড় এবং শক্তিশালী পরিবারগুলি একসাথে একটি জোট গঠন করেছে। তারা একসাথে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে এবং সমস্ত সরকারের সেনাবাহিনীর তাদের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা ছাড়া কোনো বিকল্প নেই। এবং জোটে শীর্ষে থাকা 9টি বড় পরিবার ছাড়াও আরও কয়েক ডজন পরিবার রয়েছে যারা জোটে র্যাঙ্ক 1 কর্পোরেশনগুলিকে বাদ দিয়ে।
এই পরিবারের প্রত্যেকের কাছে বিস্ময়কর পরিমাণ সম্পদ এবং বিস্ময়কর পরিমাণ ক্ষমতা রয়েছে। ভালো, এটা খুব একটা ব্যাকগ্রাউন্ড, চেনগু চকিত করে বলল। আমি জানতাম এই মেয়েটির নাম জু, কিন্তু আমি ভাবিনি সে জু পরিবারের হবে। লু ফেং ভাই, এমনকি বড় ভাইও আপনাকে এই মেয়ে জু জিন পেতে সাহায্য করতে পারে না, এটা খুব কঠিন। এটা কঠিন, কিন্তু আমাদের লু ফেং মোটেও খারাপ নয়, গাও ফেং বললেন। চেনগু, ওয়েটাই, ওয়েকিং এবং ঝাংকে সবাই হাসতে লাগল। তাদের দৃষ্টিকোণ থেকে লু ফেং একজন আত্মা পাঠক যার শক্তি কেবল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। ওল্ড ফ্যাং, গাও ফেং তার ফোনের মাধ্যমে কথা বলেছেন। হ্যাঁ, আমি। অবশ্যই তোমার জন্য আমাদের ভালো কিছু আছে, নইলে তোমাকে ডাকব কেন? এটি নিশ্চিতভাবে 100 মিলিয়নেরও বেশি মূল্যের। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কল করার পর গাও ফেং চোখে অন্যদের দিকে তাকাল। আমি বুড়ো ফ্যাংকে বললাম, যখন আমরা জোটের বাজারে উঠব, আমরা সরাসরি উপরে চলে যাব। ঠিক আছে, লু ফেং এবং অন্যরা মাথা নাড়ল। একটু পর বিশেষ গাড়িটি সৈন্যদের নিরাপত্তা লাইন অতিক্রম করে সরাসরি অ্যালায়েন্স মার্কেটের লবির গেটে চলে যায়। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা গাড়ির দরজা খোলার সাথে সাথে সবাই নেমে পড়ে। জনাব, গাও ফ্যাং ম্যানেজার ফ্যাং ইতিমধ্যে উপরে অপেক্ষা করছে। আপাতদৃষ্টিতে সক্ষম, ছোট চুল এবং কানসহ সুন্দরী মহিলা হাসলেন। ঠিক আছে। গাও ফ্যাং, লু ফ্যাং এবং অন্যরা বেশি কিছু না বলে সরাসরি লবিতে চলে গেল। অযৌক্তিক লবিতে বারের দিকে বেশ কয়েকজন যোদ্ধা আড্ডা দিচ্ছিল। লু ফেংয়ের দৃষ্টি বারটি স্ক্যান করে, এখানে নেই। তারপর তিনি বুঝতে পারলেন যে কলেজ এই তারিখের কাছাকাছি শুরু হয় এবং এমনকি নিয়মিত কলেজগুলি যখন প্রথম শুরু হয় তখন সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং আজ একটি সাপ্তাহিক ছুটির দিন নয়, তাই এটি অদ্ভুত নয় যে সাওকসেন এখানে নেই। দিন লিফটের দরজা খুলে ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা ভেতরে যান। বিপ মহিলাটি লিফটের দরজার সামনে দাঁড়িয়ে 2-1 টিপলেন। তারপরে তিনি একটি ডিটেক্টরের সাথে তার চোখ সারিবদ্ধ করলেন। বিপ, পাস, ওয়েলকাম লেডি লিউ। ম্যানেজার ফ্যাং 2-1তম তলায় অপেক্ষা করছে। মহিলাটি হাসলেন। লু ফেং এবং অন্যরা মাথা নাড়ল। লিফট দ্রুত উঠে গেল এবং তারা সেখানে না আসা পর্যন্ত থামল না। কিছুক্ষণের মধ্যে লিফটের দরজা খুলে গেল। তারা 2-1তম তলায় পৌঁছেছে। অধ্যায় 1-7, মূল্য, পরমানন্দ। লিফট থেকে বেরিয়ে আসার পরে একটি অত্যন্ত বড় বিশ্রামের লাউঞ্জ ছিল। শুধু একটি বিশ্রামের লাউঞ্জ সম্ভবত প্রায় 300 থেকে 400 বর্গমিটার ছিল। বিশ্রামের লাউঞ্জে কয়েকটি বার সোফা ছিল, যেখানে কয়েকজন লোক ম্যানেজার ফেংয়ের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। যাই হোক, তারা দেখেছে যোদ্ধাদের একটি স্কোয়াড যাকে মোটেও অপেক্ষা করতে হবে না। তারা সরাসরি ম্যানেজার ফ্যাং এর অফিসের দিকে হেঁটে গেল। ম্যানেজার ফ্যাং ভিতরে আছেন, দয়া করে এগিয়ে যান। ভদ্রমহিলা লিউ সরাসরি লু ফ্যাং এবং অন্যদের ম্যানেজার ফ্যাং এর অফিসে নিয়ে আসেন। অফিসে লু ফ্যাং চারদিকে তাকাল। চারপাশের অলঙ্কারগুলি ঝকঝকে ছিল এবং মেঝেটি শক্ত কাচ দিয়ে তৈরি করা হয়েছিল। শক্ত কাচের নিচে একটি নদী ছিল যার মধ্যে মাছ সাঁতার কাটছিল। শক্ত কাচের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচে বেশ কিছু মাছ দেখতে পাওয়া যায়। কত বিলাসবহুল, লু ফেং মনে মনে ভাবল। গাও ফেং, মনে হচ্ছে আপনি এবার সত্যিই কিছুটা তৈরি করেছেন। একটি টাক গোলাকার মুখের বৃদ্ধ লোকটি তার আসন ছেড়ে চলে গেল এবং হেসে হেসে উঠল। এখানে এসে বসুন। দলটি অফিসের পাশে সোফায় মুখোমুখি বসেছিল। তাহলে এই সময় তোমার কাছে কি আছে? গোলাকার বৃদ্ধ লোকটি হেসে বলল, দেখা যাক। ওল ফ্যাং, আমি এইবার তোমার চোখ খুলব। গাও ফেং হেসে বলল, তোমার মতো একজন বড় ম্যানেজার বেশ কিছুটা ফাইটার স্কোয়াড পায়, কিন্তু আপনি এরকম কিছু খুব কমই দেখতে পাবেন। লু ফ্যাং, এটা বের করো। ম্যানেজার ফ্যাং হতবাক হয়ে গেল এবং তার চোখ জ্বলে উঠল।
লু ফেং তার পায়ের পাশে ব্যাকপ্যাক থেকে রূপালী চাঁদ নেকড়েটির মূল্যবান পশম বের করার সময় ম্যানেজার ফ্যাংয়ের প্রতিক্রিয়া দেখে হেসেছিলেন। তিনি পশম মাটিতে রেখে তা বিছিয়ে দিলেন। যেন এটি একটি ফ্ল্যাট সিলভার মুন উলফ, আপনি এটি থেকে সিলভার মুন উলফের হত্যার উদ্দেশ্য অনুভব করতে পারেন। শিকারী ম্যানেজার ফ্যাং এতটাই হতবাক হয়েছিলেন যে তিনি দাঁড়ানো ছাড়া সাহায্য করতে পারেননি। সেখানে ম্যানেজার ফ্যাং এতটাই হতবাক হয়েছিলেন যে তিনি তার নিজের শহরের উপভাষায় কথা বলতে সাহায্য করতে পারেননি। ওল্ড গাও, এটা নিশ্চিত কিছু। একজন শিকারী এত বড় হওয়ার জন্য এটি সম্ভবত একটি উচ্চ স্তরের কমান্ডার। সিলভার মুন উলফের গতির সাথে, এমনকি একজন শক্তিশালী মানুষ যে সবেমাত্র ওয়ারগোড লেভেলে পা দিয়েছে তাকে হত্যা করতে সমস্যা হবে। সিলভার মুন উলফের গতি সত্যিই হতবাক ছিল। প্রচণ্ড আঘাত পেলে তার শব্দের গতিতে পৌঁছতে পারত। কেউ ভাবতে পারত ইনজুরি না হলে কতটা দ্রুত হতো। পশমটি বেশ সম্পূর্ণ পরিদর্শন ম্যানেজার ফ্যাং, মনে হচ্ছে ক্ষত বরাবর পশম কাটা ছিল। যাই হোক, এটা সত্যিই বেশ সম্পূর্ণ। ম্যানেজার ফ্যাংয়ের চোখ জ্বলে উঠল। একটি রূপালী চাঁদ নেকড়ে এর পশম প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বের জামাকাপড় জন্য সেরা উপকরণ এক। যদিও এই পশমের অন্যান্য ব্যবহার ছিল, বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উচ্চ মূল্যের জন্য এই পশম থেকে তৈরি পোশাক কিনতে ইচ্ছুক ছিলেন। আমাকে একটি সেকেন্ড দিন, ম্যানেজার ফ্যাং সরাসরি তার অফিস ডেস্কে ছুটে গেল। এবং তিনি দ্রুত একটি তালাবদ্ধ শেফ বের করলেন এবং এটি ধরে রেখে দৌড়ে ফিরে গেলেন। গাও ফেং, তোমাকে আর এটাকে দীর্ঘায়িত করতে হবে না। শুধু শিকারীর অন্য সব উপকরণ বের করে নাও। ম্যানেজার ফ্যাংকে রাজি করাতে হাসলেন। একই সময়ে তিনি লক করা সেফটি খুললেন, যাতে একটি সূক্ষ্ম যন্ত্রপাতি ছিল। এটি সক্রিয় করার পরে যন্ত্রের উপর থেকে একটি লাল আলো জ্বলে উঠল। লু ফেং একে একে অন্যান্য জিনিস বের করে নিল। বিশেষ চোখ, নখর, ফ্যান, পায়ের হাত। একটি সম্পূর্ণ সংগ্রহ। ম্যানেজার ফ্যাংয়ের চোখ আলো ভরে গেল কারণ যন্ত্রটি পশমের উপর তার লাল আলো জ্বালিয়েছে এবং কিছুক্ষণ পরেই চোখ, নখর, ফ্যাংগুলি। যন্ত্রটি তার ছোট পর্দায় একটি সংখ্যা প্রদর্শন করেছে। ম্যানেজার ফ্যাংয়ের অভিব্যক্তি গুরুতর ছিল কারণ তিনি নম্বরটির দিকে তাকিয়েছিলেন এবং একই সময়ে একটি ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে তথ্য টাইপ করেছিলেন। একটু পর এই উপকরণ সত্যিই একই শিকারী থেকে। এবং এই শিকারী সত্যিই একজন উচ্চ স্তরের কমান্ডার। ম্যানেজার ফ্যাং যখন বলা শেষ করলেন, গাও ফেং পাশ দিয়ে হেসে বললেন, এটি এমন একজন উচ্চ স্তরের কমান্ডার হওয়া উচিত যে দলটির নেতার স্তরের কাছাকাছি। এমনকি উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানবের বিভাগেও বড় পার্থক্য রয়েছে। দানব যে সবেমাত্র উচ্চ স্তরের কমান্ডার স্তরে পা রেখেছে, এবং উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব যেগুলি হোর্ড লিডার স্তরের কাছাকাছি রয়েছে তাদের শক্তিতে বিশাল পার্থক্য থাকতে পারে। স্বাভাবিকভাবেই তাদের উপকরণের দামও ব্যাপকভাবে ভিন্ন। হেই, অবশ্যই, আমি আপনার কাছ থেকে সেই পয়েন্টটি লুকাতে পারি না। ম্যানেজার ফ্যাং হেসে বলল, ঠিক আছে, আপনার দামের নাম দিন। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা একে অপরের দিকে তাকাল এবং গাও ফেংয়ের চেহারা লু ফেংয়ের সংকেত দেয়। লু ফেং কথা বলতে বলতে হেসে উঠলেন, ম্যানেজার ফ্যাং, আপনার মতে উপযুক্ত দাম কি? হোম অফ লিমিটস এবং এইচআর অ্যালায়েন্সের ইন্টারনেট বাজারে একজন শিকারীর জন্য অনেক দাম ছিল। লু ফেং স্পষ্টভাবে জানতেন যে একজন উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব সীমার ডোজোর কাছে কম দামে বিক্রি করবে কারণ ডোজো অফ লিমিটস বিনিময়ে বেশ কিছুটা অবদান পয়েন্ট দেবে। জোটের বাজারের জন্য উচ্চস্তরের কমান্ডার স্তরের দানব সাধারণত ৫০ মিলিয়ন থেকে $৫০০ মিলিয়ন মধ্যে থাকে। অবশ্যই একজন শিকারী স্বাভাবিকভাবেই শক্তিশালী, বিরল এবং নেকড়েদের রাজা, তাই এর দামও স্বাভাবিক মূল্য সীমার উপরে যেতে হবে। কিভাবে এই বিষয়ে এই উপকরণ সত্যিই ভালো? $৬০০ মিলিয়ন চীনা ডলার। দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর ম্যানেজার ফ্যাং বললেন, এমনকি তার জন্য তিনি খুব কমই এত বিশাল ব্যবসা করেন।
নিম্নস্তরের দলনেতা স্তরের দানব থেকে সামগ্রীগুলিও সাধারণত এই দামের জন্য যায়। গাও ফেং, লু ফেং এবং অন্যরা এখানে আসার আগে দাম নিয়ে আলোচনা করেছেন। লু ফেং ফাইটার ডিসকাশন বোর্ডে পড়েছিলেন যে কেউ একজন মাঝারি স্তরের কমান্ডার লেভেল শিকারীকে দক্ষিণ আমেরিকায় প্রায় $50 মিলিয়ন বিক্রি করেছে। $50 মিলিয়ন 1.75 মিলিয়ন চীনা ডলারের সমতুল্য। যদি একজন মাঝারি স্তরের কমান্ডার স্তরের শিকারী এত দামে বিক্রি করতে পারে, তবে এই উচ্চ স্তরের কমান্ডার স্তরের মূল্য আরও অনেক বেশি হওয়া উচিত, বিশেষত যেহেতু এটি ইতিমধ্যেই হোর্ড লিডার স্তরের কাছাকাছি। ওল ফ্যাং, তোমার দাম খুব কম, গাও ফেং ভ্রুকুটি করে বলল। একজন মাঝারি স্তরের কমান্ডার স্তরের শিকারী ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকায় 1.75 মিলিয়ন চীনা ডলারে বিক্রি করতে পারে। 900 মিলিয়ন থেকে $1 বিলিয়ন আমাদের জন্য কোনো সমস্যা হওয়া উচিত নয়। গাও ফেং, আমার সাথে খেলো না। এটি কখনই 900 মিলিয়ন থেকে $1 বিলিয়নের দামে পৌঁছাতে পারে না। ম্যানেজার ফ্যাং তিক্তভাবে হেসেছিল। লু ফেং এটা দেখে হাসলেন। আসলে স্কোয়াড এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে এই শিকারীটি প্রায় 700 থেকে 800 মিলিয়নে বিক্রি করতে সক্ষম হওয়া উচিত যখন তারা আলোচনা করছিল। ক্যাপ্টেন গাও ফেং এই কথা বলে ম্যানেজার ফ্যাংকে ভয় দেখাচ্ছিলেন। এই রূপালী চাঁদের নেকটের শিকার করতে আমার ভাইয়ের হাত খরচ হয়েছে, গাও ফেং কুৎসিত মুখে বলল। আমি আর বলবো না। 800 মিলিয়ন চীনা ডলার। যদি আপনি গ্রহণ করেন তাহলে আমাদের একটি চুক্তি আছে। অন্যথায় আমি অন্য কাউকে খুঁজে পেতে পারি। আমাদের সম্পর্কের কারণে আমি অন্য কাউকে না পেয়ে সরাসরি পুরানো ফ্যাংয়ে চলে এসেছি। ম্যানেজার ফ্যাং ঝাংকের দিকে তাকালেন। সত্যিই ঝ্যাংকে একটি হাত হারিয়েছে। মনে হচ্ছে ম্যানেজার ফ্যাং এই মূল্য দিতে পারে না। চলো যাই। গাও ফেং উঠে দাঁড়াল এবং লু ফেং সাথে সাথে সিলভার মুন উলফের জিনিসপত্র গোছাতে শুরু করল। 750 মিলিয়ন, আমার সীমা, ম্যানেজার ফ্যাং ভ্রুকুটি করে বলল। যাই হোক, গাও ফেং একটি শব্দ করেনি এবং লু ফেং সরাসরি প্যাক আপ করা শেষ করে। যাও, গাও ফেং বের হতে শুরু করল। গাও ফেং, 750 মিলিয়ন ইতিমধ্যেই বেশ ভালো। ম্যানেজার ফ্যাং দীর্ঘশ্বাস ফেলে। তিনি গাও ফেং এবং অন্যদের বাইরে যেতে দেখে চিৎকার করে বললেন, ফিরে এসো, আমরা তোমার দাম করব। লু ফেং, গাও ফেং, চেন গু এবং দরজায় থাকা অন্যরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। HR অ্যালায়েন্স মার্কেটে কয়েক ডজন ম্যানেজার দানবের সামগ্রী ক্রয় করছিলেন। HR জোট বাজার একটি নির্মূল ব্যবস্থা দ্বারা যায়। অন্য কথায়, যারা প্রতি বছর সবচেয়ে খারাপ পারফর্ম করে তাদের কাছ থেকে সরাসরি তাদের ম্যানেজারের পদ কেড়ে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই একজন নতুন ব্যক্তি তাদের প্রতিস্থাপন করতে আসে। এমন চাপে স্বাভাবিকভাবেই প্রতিটি ম্যানেজার কিভাবে যোদ্ধাদের কাছ থেকে দানবদের সামগ্রী সংগ্রহ করতে হয় তা বের করার চেষ্টা করে। অফিসে আপনি যোদ্ধারা এখন খুব নিষ্ঠুর, ম্যানেজার ফ্যাং বলেছিলেন যখন তিনি লেনদেনে কাজ করছেন, তবে তিনি ধন্যবাদও জানিয়েছেন প্রতিটি ব্যবস্থাপক এবং এমনকি প্রতিটি সেক্টরের প্রতিটি এজেন্ট যোদ্ধাদের কাছ থেকে সামগ্রী কেনার জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে। দাম যত স্পষ্ট এবং পরিষ্কার হয়, আমাদের লাভ কম এবং কম হয়। আপনি এক নিঃশ্বাসে কিভাবে 800 মিলিয়ন উপার্জন করেছেন তা দেখে এটি এমনকি বুড়ো হয়ে যায় যে আমি প্রান্তরে দানব শিকার করতে যেতে চাই। দুঃখজনকভাবে আমার মতো হাড়ের একটি পুরানো ব্যাগ সম্ভবত একজন সৈনিক স্তরের দানবকেও হারাতে পারে না। তিনি বলেন যে ম্যানেজার ফ্যাং প্রতিটি অ্যাকাউন্টের লেনদেন পরিচালনা করছিলেন। ম্যানেজার ফ্যাং, আপনার ব্যক্তিগত সম্পদ সম্ভবত এই বছরগুলিতে আপনার সমস্ত হস্তক্ষেপের মাধ্যমে আমাকে ছাড়িয়ে গেছে। গাও ফেং হেসে উঠল। ভাগ্য। কখনো কখনো আমি বড় কিছুর সম্মুখীন হব এবং আমি একগুচ্ছ অর্থ উপার্জন করতে সক্ষম হব। ম্যানেজার ফ্যাং একটি হাসি দিল। গাও ফেং হেসেছিলেন। এটি দিয়ে আপনি সম্ভবত কমপক্ষে 8 অঙ্কের লাভ করতে যাচ্ছেন। অতটা না, ম্যানেজার ফ্যাং মাথা নাড়ল। ঠিক আছে, হয়ে গেছে।
আমি আপনার ফাইটার স্কোয়াডের অ্যাকাউন্টে 800 মিলিয়ন চাইনিজ ডলার স্থানান্তর করেছি। গাও ফেং এবং সহ-অধিনায়ক চেন গু তাদের কৌশলগত যোগাযোগ ঘড়ি থেকে তাদের অ্যাকাউন্টে 800 মিলিয়ন চীনা ডলার বৃদ্ধির বিজ্ঞপ্তি পেয়েছেন। ওল ফ্যাং, দারুণ লাগছে, গাও ফেং হেসে উঠল। ম্যানেজার ফ্যাং হেসে বললেন, ভবিষ্যতে এই ধরনের ধাক্কা দিয়ে তুমি আমার যত্ন নিও ভালো। আমি যদি কোনোভাবে হেডকোয়ার্টার সিটি সেক্টরের আঞ্চলিক পরিচালক হতে পারি তাহলে আমার কাজ সহজ হবে। হ্যাঁ, গাও ফেং মাথা নেড়ে বলল, তবে শক্তিশালী দানবদের মোকাবেলা করা কঠিন। আমার ভাই তার হাত হারিয়েছে। আহ হ্যাঁ, একটি বাহু হারাচ্ছে। ম্যানেজার ফ্যাং দীর্ঘশ্বাস ফেলে বলে, যদিও আমি শুনেছি যে একটি ধন আছে যা একটি বাহুকে আবার বর করতে পারে। যাই হোক, এর দাম অসাধারণভাবে বেশি, তাই একজন নিয়মিত যোদ্ধা কখনই এটি পেতে সক্ষম হবে না। একটি বাহু আবার বাড়াবেন? লু ফেংয়ের মন মেঘে ঢাকা ছিল। ঠিক যখন তিনি একজন যোদ্ধা হয়েছিলেন, লু ফেংও ইন্টারনেট বাজারে এমন একটি বিশেষ ওষুধের সন্ধান করেছিলেন। যাই হোক, তিনি এমন কোনো ওষুধ খুঁজে পাননি যা একটি বাহু বা একটি পা পুনরায় বৃদ্ধি করতে পারে। লু ফেং সর্বদা ভাবতেন যে এমন ওষুধের অস্তিত্ব নেই। এমন ওষুধ আছে? গা ফেংও অবাক হয়ে বললেন। ম্যানেজার ফ্যাং, এটা কি জিনিস? এটা কি আবার পা বাড়াতে পারে? লু ফেংও উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। কি দারুণ! এত বছর তার ভাই প্রতিবন্ধী। যদি তার ভাইকে আবার দাঁড়াতে দেওয়ার সুযোগ থাকে তবে তিনি এটিকে বাস্তবে পরিণত করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করবেন। এখানে এটি কিংবদন্তি, এলিক্সির অফ লাইফ। এমনকি একটি পা বা বাহু সম্পর্কেও কথা বলবেন না, এমনকি যদি আপনার শরীরের নিচের অর্ধেকটি অনুপস্থিত থাকে তবে এটি আবার বেড়ে উঠতে পারে, ম্যানেজার ফ্যাং বলেছিলেন। তবে এই জিনিসটি এমন একটি অস্তিত্ব থেকে এসেছে যা একটি দল নেতাকে ছাড়িয়ে যায়। এটি অজের সম্রাট স্তরের দানব আর্থ ড্রাগনের আত্মা থেকে তৈরি। সারা বিশ্বে ছড়িয়ে আছে মাত্র কয়েকটি আর্থ ড্রাগন। তাই জীবনের প্রতিটি অমিত অত্যন্ত ব্যয়বহুল। এবং এটি অত্যন্ত বিরল। আপনি ইন্টারনেট বাজারে তাদের খুঁজে পাবেন না। আমাদের জোটেও এগুলোর কোনো মজুদ নেই। তাদের মধ্যে একটির দাম ইতিমধ্যে ৩০ বিলিয়নে পৌঁছেছে এবং তাদের জন্য কোনো বাজার নেই। একজনের জন্য ৩০ বিলিয়ন? বাজার নেই? লু ফেংয়ের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে থাকে। ঠিক যখন সে তার ভাইকে তার হুইল চেয়ারে বসে চুপচাপ বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকার কথা ভাবল, লু ফেং তার মুঠি মুঠো করা ছাড়া সাহায্য করতে পারেনি। যাই হোক না কেন, আমি আমার ভাইকে আবার দাঁড়াতে দেব। নিশ্চিত। অধ্যায় ১.৮ ভবিষ্যতের জন্য পরিকল্পনা। যাই হোক, লু ফেং জানতেন যে ৩০ বিলিয়ন উপার্জন করা কতটা কঠিন ছিল। একটি দুর্বল নিম্নস্তরের দল নেতার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন চীনা ডলার। এমনকি যদি আপনি একাই তাদের স্বীকার করেন এবং ১ বছরে ১০ জন সৈন্যদল নেতাকে হত্যা করেন, আপনি সম্ভবত প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন উপার্জন করতে পারবেন। এছাড়াও, এমনকি একজন ওয়ার গড লেভেলের যোদ্ধাদের পক্ষেও দলের নেতাদের হত্যা করা অত্যন্ত কঠিন। ওয়ার গড স্তরের ফাইটার সম্ভবত ১ বছরে প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন উপার্জন করে। তা সত্ত্বেও আপনাকে ৬ বা ৭ বছর কঠোর পরিশ্রম করতে হবে। তদুপরি তিনি এখনও ওয়ার গড লেভেলের যোদ্ধা নন। এটা শুধুমাত্র ভাগ্যের বাইরে ছিল যে তিনি এই ভারী আহত শিকারীর সাথে দেখা করতে পেরেছিলেন। প্রতিবার সে ভাগ্যবান হওয়ার কোনো উপায় নেই। যদিও ৩০ বিলিয়ন চীনা ডলার উপার্জন করা কঠিন হবে, আমার আধ্যাত্মিক শক্তিতে ঘুমের সম্ভাবনার সাথে এটি অসম্ভব নয়। তবে একটি আর্থ ড্রাগনকে হত্যা করা? লু ফেং মনে মনে হাসলেন। একটি দল নেতা ইতিমধ্যেই অত্যন্ত ভয়ঙ্কর। একটি অস্তিত্ব যা একটি দল নেতাকে ছাড়িয়ে যায়, সম্রাট স্তর, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দানব। এমনও মানুষ আছে যারা ওয়ার গড লেভেল অতিক্রম করে। উদাহরণস্বরূপ, শক্তিশালী যোদ্ধা হং এবং দ্বিতীয় শক্তিশালী থান্ডার গড় উভয়ই ওয়ার গড স্তরকে অতিক্রম করে। যাই হোক, এই অস্তিত্ব অত্যন্ত বিরল।
একটি মাটি ড্রাগন হত্যা। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব যোদ্ধারাও 100 নিশ্চিত হতে পারে না যে তারা এটিকে হত্যা করতে পারে। হা হা, জীবনের অমৃত। ক্যাপ্টেন, যখন তোমাদের মধ্যে কেউ বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হংয়ের পর্যায়ে পৌঁছাবে, তখন আমার দিকে কিছু নগদ টাকা নিক্ষেপ করবে যাতে আমি জীবনের একটি অমৃত কিনতে পারি। ঝাং কে হাসলেন। ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য সদস্যরা হেসে উঠতে পারেনি। হংয়ের লেভেলে পৌঁছেছেন এমন ব্যক্তি একাই সরকারের সমগ্র সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এই ধরনের মানুষের জন্য 300 বিলিয়ন প্রকৃতপক্ষে ছোট নগদ। তবে এই পৃথিবীতে কতজন মানুষ সেই স্তরে পৌঁছতে পারে? যাও খেয়ে আসি, গাও ফেং হাসলেন। HR অ্যালায়েন্স মার্কেটের 3য় তলায় একটি রেস্তোরাঁয় টেবিলের সর্বত্র থালাবাসন ছিল এবং ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা পাশের একটি ল্যাপটপের সামনে দলবদ্ধ ছিল। ক্যাপ্টেন গাও ফেং দ্রুত স্ক্যানারে তার আঙুল স্ক্যান করে 3টি ওয়ান টাইম পাসওয়ার্ড টাইপ করে ফায়ার হ্যামার স্কোয়াডের শেয়ার করা অ্যাকাউন্টে প্রবেশ করে। 800 মিলিয়ন চীনা ডলার। আমরা আগেই বলেছি, লু ফেং সমস্ত কাজ করেছেন, তাই তিনি সর্বোচ্চ সম্ভাব্য 8 পান। আমরা বাকি 2 ভাগ করব। কোনো অভিযোগ নেই। গাও ফেং গ্রুপের দিকে তাকাল। দলটি মাথা নাড়ল এবং লু ফেং হেসে উঠল। ফাইটার স্কোয়াডের সব ধরনের নিয়ম ছিল। তাদের মধ্যে কেউ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে, আবার কেউ কেউ ঐক্যের প্রচার করে। লু ফেং পায় 640 মিলিয়ন, বাকিরা 32 মিলিয়ন পায়। গাও ফেং দ্রুত অর্থ স্থানান্তর করে। বিপ। সফল লেনদেন। ল্যাপটপের স্ক্রিনে একের পর এক বিজ্ঞপ্তি ভেসে উঠল। লু ফেং তার মাথা নিচু করে তার নিজস্ব কৌশলগত যোগাযোগ ঘড়ির দিকে তাকাল, যা প্রদর্শন করে যে তার ভারসাম্য 640 মিলিয়ন বেড়েছে। আজ লু ফেং আমাদের সাথে আচরণ করছে। গাও ফেং চিৎকার করে হেসে উঠল। হ্যাঁ, আমাদের এই ধনী লোকটিকে বেতন দিতে হবে। চেন গু অসন্তুষ্ট দৃষ্টিতে বলল, জিস, এইমাত্র একবার এবং এত বছর ধরে আমি যে পরিমাণ অর্থ উপার্জন করেছি তা আপনি প্রায় ধরে ফেলেছেন। আমি পরশ্রীকাতর। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা অত্যন্ত প্রফুল্ল ছিল কারণ তারা অবাধে আড্ডা দিত এবং আনন্দে খাওয়া দাওয়া করত। যতবারই তারা প্রান্তর ছেড়ে চলে যায়, জীবন মৃত্যুর সীমানা ছেড়ে দেয়। মরুভূমিতে, বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত শহরগুলিতে, আপনি সর্বদা চিন্তিত থাকেন। এই শহরগুলিতে কেউ আরাম করার সাহস করে না, যেহেতু সেখানে অনেক দানব বাহিনী এবং কমান্ডার স্তরের দানব রয়েছে। পান করা। এসো, ভাইয়েরা, পান খাব। ভালো লাগলো। ওল্ড ঝাং, আমরা প্রায় 10 বছর ধরে ভাই। যুদ্ধক্ষেত্রে তুমি আমাকে কতবার বাঁচিয়েছ কে জানে। আচ্ছা, আর বলার দরকার নেই। এখানে চিয়ার্স। এই টেবিলের আশেপাশের লোকেরা দুঃখিত কারণ ঝাংকে অবসর নিচ্ছেন, কিন্তু তারা আত্মা পাঠক লু ফেংয়ের প্রতি আশাবাদী ছিলেন। প্রত্যেকের অনুভূতি জটিল ছিল, তাই তারা রাত 9টা পর্যন্ত আনন্দের সাথে খেয়েছে এবং পান করেছে। কেবল তখন পর্যন্ত তারা বিশ্রামের জন্য কাছের একটি চা হাউসে একটি ঘর খুঁজে পেয়েছিল। রুমে সবার সামনে চায়ের কাপ পরিষ্কার। ঝাংকে ডোজোতে একজন প্রশিক্ষক হতে যাচ্ছেন। গাও ফেং গ্রুপে বলেছিলেন, ভবিষ্যতে আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডে 5 জন লোক থাকবে। আমি, লু ফেং, চেন গু, ওয়েইটাই এবং ওয়েই কিং। এবং যেহেতু লু ফেং একজন স্পিরিট রিডার, তাই তার শক্তি আমার শক্তিকে ছাড়িয়ে গেছে। আমি নিশ্চিত ভবিষ্যতে তার বৃদ্ধি আরও আশ্চর্যজনক হবে। লু ফেং এর শক্তির কারণে কেউ অসুখী ছিল না। একটি স্কোয়াডে একটি শক্তিশালী যোদ্ধা মানে স্কোয়াডের জন্য বেঁচে থাকার একটি উচ্চ সম্ভাবনা। স্কোয়াড দানব শিকার একটি সহজ সময় থাকবে এবং আরও অর্থ উপার্জন করবে। উদাহরণস্বরূপ, যদি লু ফেং এই সময় শিকারীকে হত্যা না করতেন, তাহলে স্কোয়াডের অন্যান্য সদস্যরা 3-2 মিলিয়ন উপার্জন করতে পারত না। যদিও লু ফেং বেশিরভাগ অর্থ পেয়েছে, তবুও তারা তাদের আগের উপার্জন থেকে অনেক বেশি অর্থ পেয়েছে। তবে আমাদের 5 জনের মধ্যে লু ফেং সবচেয়ে শক্তিশালী।
আমি আশা করি যে আমরা তার জন্য বোঝা হয়ে উঠব না। গাও ফেং বলেছেন। ওয়েই কিং এবং ওয়েই টাইয়ের মুখ কিছুটা বদলেছে। তারা উভয়ই ছিল উন্নত যোদ্ধা স্তরের যোদ্ধা, তাই তারা সত্যিই একটি বোঝা ছিল। ক্যাপ্টেন, আমি এখনও একজন রকি, লু ফেং বলতে পারল না। লু ফেং, আমি যা বলতে চাইছি তা নয়। গাও ফেং সামান্য হেসে বলল, ওয়েই টাই, ওয়েই কিং, ভাইয়েরা, আপনিও খুব বেশি চিন্তা করবেন না। আমি বলতে চাইছিলাম যে আমরা যে দানবদের শিকার করি তাদের জন্য আমাদের লক্ষ্য বাড়াতে হবে। ভবিষ্যৎ। তাই আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডের প্রথম লক্ষ্য হবে প্রত্যেক সদস্যকে একজন যুদ্ধবাজ লেভেলের যোদ্ধা হিসেবে গড়ে তোলা। ক্যাপ্টেন। ওয়েই টাই বলতে পারলেন না, আমার ভাই এবং আমার এখনও কিছুটা যেতে হবে যতক্ষণ না আমরা যুদ্ধবাজের স্তরে পৌঁছাই। আমি এটা জানি। গাও ফেং আত্মবিশ্বাসের সাথে হেসেছিল। আমার একটি ধারণা আছে, আমাকে বলুন আপনি কি ভাবছেন। লু ফেং মাথা নাড়ল এবং ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গু শুনলেন। ওয়েই টাই, ওয়েই কিং, চেন গু, তোমরা তিনজন প্রত্যেকে একটি করে এ গ্রেডের জেনেটিক মেডিসিন কিনবে। গাও ফেং বললেন। এইভাবে শুধুমাত্র শরীরের ফিটনেস লেভেলের সাথে ওয়েই টাই এবং ওয়েই কিং সরাসরি নিম্নস্তরের যুদ্ধবাজদের মধ্যে প্রবেশ করতে সক্ষম হবে। স্তর। চেন গুয়ের শক্তি এবং গতিও অনেক বৃদ্ধি পাবে। লু ফেং সামান্য ভ্রুকুটি করছে। বর্তমানে দুটি মূলধারার জেনেটিক ওষুধ রয়েছে, গ্রেড এ এবং গ্রেড বি। গ্রেড বি নিয়মিত মানুষের জন্য, যা তাদের যোদ্ধা হতে দেয়। যাই হোক, যারা যোদ্ধা হওয়ার জন্য জেনেটিক ওষুধের উপর নির্ভর করে তাদের ভবিষ্যতে গড় শক্তি থাকবে। একটি গ্রেড জেনেটিক ওষুধ যোদ্ধাদের ব্যবহারের জন্য। এগুলো ব্যবহার করার পর তাদের শক্তি বহুগুণ বেড়ে যেতে পারে। অবশ্যই, যদি আপনার শক্তি ইতিমধ্যেই খুব বেশি ছিল, তাহলে জেনেটিক ওষুধ ততটা কার্যকর হবে না। যাই হোক, একটি গ্রেড জেনেটিক ওষুধ, এমনকি ডোজোর অর্ধেক দামের সাথেও, দাম $360 মিলিয়ন চীনা ডলার। ক্যাপ্টেন, আমি এত বছর ধরে কাজ করেছি এবং আজকের আয় যোগ করলেও আমার কাছে মাত্র $360 মিলিয়ন। ওয়েই টাই ভ্রুকুটি করে বলেছিল, আমার বৃদ্ধির হার দেখে মনে হচ্ছে একজন নিম্নস্তরের যুদ্ধবাজ মূলত আমার সীমা। ভবিষ্যতে আমার কাছে অর্থ উপার্জনের অনেক বিকল্প থাকবে না। তাই আমি যদি এখনই আমার সমস্ত টাকা ফেলে দিই, তাহলে অবসর নেওয়ার সময় আমার কত টাকা অবশিষ্ট থাকবে? মানুষকে সবসময় ভবিষ্যতের কথা ভাবতে হয়। অর্থ উপার্জন করা সহজ নয়। 10 বছর কাজ করার পর তিনি মাত্র $360 মিলিয়ন উপার্জন করেছেন। আর $360 কোটি টাকা ব্যবহার করে জেনেটিক ওষুধ কিনতে। তাহলে কি তিনি যে জন্য কাজ করেছেন তার সবকিছুই বিনিয়োগ করবেন না? ক্যাপ্টেন, আমি উত্তপ্ত অস্ত্র ব্যবহার করি, তাই আমাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। এভাবে $360 মিলিয়ন ব্যবহার করে। চেন গু কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। কোনো চিন্তা করো না। গাও ফেং একটু হাসলেন, এই গ্রেডের জেনেটিক ওষুধ কিনতে আপনার এত টাকা লাগবে না। যখন আমি সবেমাত্র একজন যোদ্ধা হয়েছিলাম, তখন আমিও একজন রকি ছিলাম। সেই সময়ে আমি একটি ফাইটার স্কোয়াডে যোগ দিয়েছিলাম এবং জীবনের জন্য ভাই তৈরি করেছি। আপাতত সেই ভাই একজন উন্নত যুদ্ধবাজ। মাত্র $200 মিলিয়নের জন্য একটি জেনেটিক ওষুধ পেতে তার সংযোগ রয়েছে। $200 মিলিয়ন। ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গু হতবাক। শুধু $200 মিলিয়ন। লু ফেংও পুরোপুরি হতবাক। লিমিট হোম এর ইন্টারনেট বাজারে অর্ধেক দাম মূলত আপনি পেতে পারেন সর্বনিম্ন মূল্য, এমনকি অর্ধেক দাম $360 মিলিয়ন প্রয়োজন, কিন্তু গাও ফেং মাত্র $200 মিলিয়নে এটি পেতে পারে। তাহলে আমি আমার ভালো বন্ধুকে আমাদের জন্য কিছু কিনতে বলবো এবং তারপরে আমি আপনাকে দেওয়ার পরে আপনি আমাকে অর্থ প্রদান করতে পারেন। এইভাবে আপনি আমাকে বিশ্বাস করবেন। গাও ফেং হাসলেন। তবে এমন কিছু আছে যা তিনি তাদের বলেননি। শুধুমাত্র তার ভাইয়ের অভ্যন্তরীণ সংগঠনের লোকেরাই এই ছাড় পেতে পারে।
সংস্থার সদস্যদেরও তাদের জিনিসগুলি বাইরের লোকদের কাছে বিক্রি করার অনুমতি দেওয়া হয় না, কারণ সংস্থার দামগুলি স্ফীত হবে এবং যদি এটি ঘটে তবে অন্যান্য সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। যা হোক, গাও ফেং তার নিজের টাকা দিতে ইচ্ছুক ছিল যাতে চেন গু, ওয়েই টাই এবং ওয়েই কিংকে না দিতে হয়। যেহেতু সম্পদের দিক থেকে স্কোয়াডের অন্যান্য সদস্যদের তুলনায় তার কাছে অনেক বেশি অর্থ রয়েছে। ভবিষ্যতে স্কোয়াডের সবাই যুদ্ধবাজ লেভেলের হবে। গাও ফেং সামান্য হেসে বলল, চেন গু দমন ইত্যাদির জন্য দায়ী থাকবে, ওয়েই টাই এবং ওয়েই কিং সাধারণ সৈনিক দানবদের পরিষ্কার করার জন্য দায়ী থাকবে যখন আমি এবং লু ফেং কমান্ডার স্তরের দানবদের জন্য যাবে। আমাদের স্কোয়াডের দক্ষতার সাথে আমরা অবশ্যই প্রচুর পরিমাণে কমান্ডার স্তরের দানবকে হত্যা করতে সক্ষম হব। আমরা যে পরিমাণ অর্থ উপার্জন করব তা অতীতের তুলনায় কমপক্ষে 100 গুণ বেশি হবে। লু ফেং ভিতরে উত্তেজিত হওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। গাও ফেং যা বলেছেন সেই অনুযায়ী ফায়ার হ্যামার স্কোয়াডের সবাই অভিজাত হয়ে উঠবে, যুদ্ধবাজদের পূর্ণ একটি দল এবং তার আধ্যাত্মিক শক্তি দিয়ে। এই স্কোয়াডের শক্তি পাগল হবে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.